Assalamu alaikum. I'm Dr. Kushal. I'm a psychiatrist. I try to diagnose and treat mental health conditions. Today in this video, I will be trying to give a few practical strategies that can help early career medical students. So let's start. মেডিকেলে এসে প্রথমেই আমরা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। অনেক ধরনের কোয়েশ্চেন, টিচাররা এক কথা বলে, বন্ধুরা এক কথা বলে, বাবা মা এক কথা বলে, অনেক কোয়েশ্চেন, অনেক হতাশা, আবার অনেক আনন্দ। এই আনন্দটা যেন পরবর্তীতে এক ধরনের কষ্ট বা হতাশার কারণ না হয়, এই জন্য আমি প্র্যাকটিক্যালি কিছু কথা আপনাদের কাছে বলতে চাই। ১ নাম্বার, মেডিকেল লাইফকে এনজয় করতে হবে। মেডিকেল লাইফ একটা নর্মাল ইউনিভার্সিটি লাইফের মতোই যতটুকু সম্ভব মজা করতে হবে, কারণ আমাদের এই ছাত্র জীবন আর কখনো ফিরে আসবে না। আপনি ছাত্র জীবনে যে সকল মজা মানুষ করে, বন্ধুদের সাথে ঘুরতে যায়, দেশের প্রান্তে প্রান্তে একটু ঘুরতে যায়, আড্ডা, খেলাধুলা, যৌবনের যে আমি বলবো যে তারুণ্য, যে এক্সাইটমেন্ট, এটা কিন্তু কখনো আর ফিরে আসবে না। আপনি একসময় ইনশাল্লাহ সবাই বড় ডাক্তার হবেন বা ভালো ডাক্তার হবেন, কিন্তু এই ২০ থেকে ২৫ বছরের সময়টা আর ফিরে আসবে না। যারা আপনাকে বলে যে মেডিকেলে শুধুই পড়াশোনা করতে হয়, অশান্তি, প্রত্যেক দিন পড়তে হয়, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। আমাদের প্রথম ফিলসফি হচ্ছে আমরা অবশ্যই কিছুটা আনন্দ করব। দেখুন, মেডিকেল লাইফ একটা ২০ বছরের ঢাকা বা ২০ বছরের আমি বলছি অধ্যবসায়ের ফল। আমার বয়স এখন ৪১ বছর। আমি এখনো প্রতিদিন আধা ঘন্টা থেকে ১ ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করি, নতুন নতুন জার্নাল পড়ি, ওষুধ নিয়ে পড়ার চেষ্টা করি, একটা রোগ কি, নতুন কোন আপডেট এসেছে কিনা সেটা বুঝার বা জানার চেষ্টা করি। আপনাদেরকেও করতে হবে, আপনি যে সাবজেক্টে থাকেন না কেন। পড়াশোনা করার একটা লাইফ লং আমি বলবো যে প্ল্যান থাকতে হবে যদি আপনি ডাক্তার হন। কিন্তু তার মানে এই না যে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে একেবারে অস্বাভাবিক পড়াশোনা করে আপনাদের উল্টে ফেলতে হবে। আপনারা অনেকেই এমনভাবে অ্যানাটমি পড়েন যে মনে হয় যে আপনি অ্যানাটমিতে পিএইচডি করতে ভর্তি হয়েছেন, এমবিবিএস না। অনেকে বায়োকেমিস্ট্রি এমনভাবে পড়েন মনে হয় যে বায়োকেমিস্ট্রিতে আপনি এমডি করছেন, এমবিবিএস না। এভাবে দরকার নাই। আপনি অ্যানাটমি এই জন্য পড়ুন যে অ্যানাটমির পড়ে আমি হয়তো ভবিষ্যতে আমার রোগীটাকে আরেকটু ভালো বুঝতে এবং জানতে পারবো। এই জন্য না যে আমি আইটেমে ৭ এর জায়গায় ৮ পাবো বা ৯ পাবো এবং সবাইকে বলতে পারবো। জীবনে অবশ্যই মজা করুন, পড়াশোনা করুন, পিছিয়ে যাওয়া ভালো না, কিন্তু আনন্দ রাখতে হবে। ২ নাম্বার পয়েন্ট, মেডিকেলের ক্যারিয়ার নিয়ে অনেকে ফ্রাস্ট্রেশনে থাকে যে আমি তো ডক্টর শুনেছি যে ডাক্তার আর্লি স্ট্যাবলিশড হতে পারে না, আমি কি করবো, আমি এখন থেকেই এই জন্য দুশ্চিন্তা করা শুরু করি। এই কথাটা সঠিক নয়। আপনি এমবিবিএসটা আগে পাশ করুন। এমবিবিএস পাশ করে যখন আপনি ইন্টার্নশিপ করবেন বা করতে যাবেন, তখন ভালো একজন লাইফ কোচের সাথে বসুন, যিনি ডাক্তার, যিনি বায়াসড না, যিনি মেডিকেল সেক্টরটা বুঝেন এবং যে নিজে হতাশাগ্রস্ত না। কি করবে, অনেক মানুষ আছেন আপনারা, স্পেশালি বাংলাদেশে এটা দেখা যায়, একই সাথে বিসিএস দেয়, একই সাথে এমডি, এফসিপিএস, এমআরসিপি সব কিছু করতে যায়, কারণ তার পাশের বড় ভাইও একই করেছে, পাশের বড় আপু একই করেছে। তার নিজস্ব কোনো হ্যাপিনেসের বা সাকসেসের ডেফিনেশন নাই। সে নিজে জানে না সে জীবনে কি করবে, একসাথে সব করতে যায়। এই জন্য অনেক সময় ডাক্তারি লাইফে অনেক সময় লেগে যায়। আপনি শুনবেন যে অনেকেই বলবো যে ৪০-এর আগে তোমার কিছু হবে না বা ৩৫-এর আগে কিছু হবে না। কথাটা সত্যি না সব ক্ষেত্রে। আপনি যদি লাইফের প্ল্যানিং ঠিক করতে পারেন, প্রথমত আপনাকে সার্জারি, মেডিসিন, গাইনি পড়তে হবে এমন কোনো কথা নেই। ডাক্তারি ডিসিপ্লিন আরো বহু আছে। এখন অনেকেই রিসার্চের দিকে চলে যাচ্ছে, অনেকে ফিল্ড চেঞ্জ করছে, অনেকে প্রশাসনে যাচ্ছে, অনেকে পুলিশও পর্যন্ত হচ্ছে। আমি ডাক্তারি ডিসিপ্লিন বাদে দিলাম, আমি আপনাকে রেঞ্জ অফ অপশনস বললাম। অনেকে বিজনেস করছে, ক্লিনিকের বিজনেস, অনেক অপশন আছে। বাট আপনি একজন ডাক্তার, এই পরিচয়টা আপনার সারা জীবন থেকে যাবে এবং এটা আপনাকে হেল্প করবে। সো ক্যারিয়ার কোচিং বা ক্যারিয়ারের যে প্ল্যানটা, এটা খুব জরুরি ইন্টার্নশিপের সময়। এটা আপনি করে ফেলবেন কারোর সাথে বসে। এখানে যদি কোনো কিছু আপনার একটু খরচও করতে হয়, আপনি করবেন। এই খরচগুলো আপনার জীবনে উঠে আসবে। কিন্তু অনেক ডাক্তার আমি বলবো যে আমি বলবো যে দিকভ্রান্ত বা বুঝতে পারে না কি করতে হয়, অথবা প্রচুর সময় লাগিয়ে ফেলে স্ট্যাবলিশড হতে, কারণ তিনি ভালো কোনো গাইডেন্স জীবনে পাননি। আপনি যদি জীবনে গাইডেন্স ভালো পান, আপনি 30-র আগে নিশ্চিত স্ট্যাবলিশমেন্টে চলে যেতে পারবেন। ইনফ্যাক্ট 30-র আগেও অনেক ক্ষেত্রে সম্ভব। থার্ড যে পয়েন্টটা মেডিকেল স্টুডেন্টরা খেয়াল রাখবেন, যে আপনি একজন ডক্টর হয়েছেন, এর মানে আপনার 4টা পরিচয় এই যুগে আছে। আগের যুগের সবকিছু এখন মিলবে না, বাট আমি 2026 সালের কথা মাথায় রেখে বলছি। ১ নম্বর, আপনি একজন ডাক্তার, আপনি অবশ্যই পড়াশোনা করবেন, পড়াশোনায় অনেস্ট, ইথিক্যাল থাকার চেষ্টা করবেন। পড়াশোনা মার্কসের জন্য করবেন তা না, এজন্য করবেন যে আমি শিখে আমার রোগীর বেনিফিটে কাজে লাগাবো। আমি যে জিনিসটা আজকে শিখছি সেটা কোনো না কোনো দিন আমাকে হয়তো ক্লিনিক্যালি জীবনে হেল্প করবে। সো ভালো ডাক্তার হওয়া খুব জরুরি, এটা তো আপনারা সবাই ইনশাল্লাহ করবেন। সেকেন্ড হচ্ছে, আপনি কিন্তু একজন শিক্ষক। আপনি ভবিষ্যতে আপনার আন্ডারে অনেক ছাত্র থাকবে, জুনিয়র ডাক্তাররা থাকবে, যারা আপনার কাছ থেকে শিখতে যাবে। ভালো শিক্ষক হওয়ার চেষ্টা করবেন। সবাই কিন্তু ভালো শিক্ষক না, সবাই ভালো কথা বলতে পারে না, সবাই, অনেকে আছে যে অনেক জানে কিন্তু মানুষকে ভালো শেখাতে পারে না, অনেকে আছে ভালো আর্টিকুলেট করতে পারে না যে
জিনিসটা তিনি শিখেছেন। একজন শিক্ষক কিভাবে ভালো হওয়া যায় এটা যদি আপনি শিখতে পারেন একজন ডক্টর হিসেবে, আপনার স্টুডেন্টদের যেমন কাজে লাগবে, আপনারও কাজে লাগবে এবং পুরো দেশবাসীর কাজে লাগবে। সো আপনার মেডিকেল লাইফ থেকে যদি কখনো শিক্ষকতার অভ্যাস না থাকে, কিছু শিক্ষকতা করবেন, একটা দুইটা ছাত্র পড়াবেন বা কোনো কোচিং সেন্টারে ক্লাস নিবেন। আমি ইনকামের জন্য বলছি না, আমি জাস্ট বলছি যে একজন ভালো কমিউনিকেটর কিভাবে হওয়া যায়, ভালো ক্লাস কিভাবে নেওয়া যায়, এটা বোঝার জন্য আমি মনে করি যে শিক্ষকতা অ্যাটলিস্ট মানে কম স্কেলে হলেও আপনাদের করা উচিত। থার্ড, আপনি একজন ডাক্তার, তার মানে আপনি কিন্তু একজন রিসার্চারও। আপনাকে রিসার্চ শিখতে হবে। বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু রিসার্চে তেমন আগ্রহী নয়, আমাদের শিক্ষকরাও খুব বেশি এখানে আমাদের সমর্থন বা আগ্রহ যোগায় না। বাট আপনি যদি ভালো রিসার্চ পারেন, আপনার ডাক্তারের পোর্টফোলিও অনেক অনেক সমৃদ্ধ হবে। আপনি ইন্টারন্যাশনাল জায়গায় অনেক পাবলিকেশন আমি বলবো যে করে যেতে পারবেন, নিজের কাজ দেখাতে পারবেন। সবচেয়ে বড় কথা, মানুষের উপকার হবে, সায়েন্সের উপকার হবে, বিজ্ঞানের উপকার হবে। আমরা গবেষণাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি না। আর আপনি এমবিবিএস এ থাকতেই চেষ্টা করবেন গবেষণার হাতেখড়ি যেন আপনার হয়ে যায়, গবেষণার বেসিক্স গুলো যেন আপনি শিখে ফেলেন এবং যদি সম্ভব হয় তাহলে কোন একজন সিনিয়রের গবেষণার টিমে আপনি থাকার চেষ্টা করেন। আপনি যদি ভবিষ্যতে স্কলারশিপ নিয়ে বাইরে পড়াশোনা করতে যেতে চান, এটা আপনার ভীষণ কাজে আসবে। ডাক্তারের 4 নাম্বার ফ্যাক্ট এই যুগে, সেটা হলো একজন ডাক্তার কিন্তু একজন পাবলিক ফিগারও। ডাক্তারের কাছ থেকে মানুষ শিখতে চায়। আপনারা সবাই যারা ডাক্তারি পড়ছেন চেষ্টা করবেন নিজস্ব একটা পার্সোনাল প্রোফাইল গড়ে তুলতে। সেটা আপনার পার্সোনাল পেজ হতে পারে, আপনি একটা প্রোফাইলে যে লিখছেন সেখানেও আপনি নিয়মিত লিখতে পারেন। আপনারা অনেকেই ভালো লিখেন, অনেকে ভালো বলেন। আপনি ফেসবুক হোক অথবা ইউটিউব হোক, টিকটক হোক, যে মিডিয়ামটা আপনার পছন্দ হবে, ইনস্টাগ্রাম, আপনি চেষ্টা করেন আপনি পাবলিকলি কথা বলার, মানুষের উপকার করার। সিম্পল, আপনি আপনার ডাক্তারি জ্ঞান, এমবিবিএস লেভেলের জ্ঞান ধীরে ধীরে মানুষকে দেওয়ার চেষ্টা করেন। মানুষ কিন্তু এখন ডাক্তারদের কাছ থেকে শিখতেও চায় এবং আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি প্রচুর মানুষকে রিচ করতে পারবেন, ফ্রি অফ কস্ট মানুষকে হেল্প করতে পারবেন। শুধু আপনার কাজ কিভাবে সঠিক তথ্য, বৈজ্ঞানিক তথ্য, এভিডেন্স বেস তথ্য সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় সেটা শেখা। এই 4টা কাজ, এই 4টা ব্র্যান্ডিং নিজের একদম প্রথম দিন থেকেই করার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার লাইফটা অনেক ইজি হচ্ছে, সুন্দর হচ্ছে, প্রচুর অপরচুনিটি আপনি ধীরে ধীরে পাবেন। এরপরে যে পয়েন্টটা আমাকে মেডিকেল স্টুডেন্ট জিজ্ঞেস করে যে অনেক টিচার তো থাকে যারা আমাদের খুব বুলি করে বা পাশ করায় না, কষ্ট দেয়, আমরা কি করব? খুবই ভ্যালিড প্রশ্ন। আমি শিক্ষকদের বলতে চাই, যারা আপনারা অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক যেটাই হোক না কেন আপনারা আপনারা অবশ্যই খুবই সম্মানিত। আমার কাছে সবার কাছে সম্মানিত। শিক্ষকরা আমাদের দেশের সবচেয়ে সম্মানিত মানুষ। কিন্তু কিছু কিছু শিক্ষককে আমরা দেখি মেডিকেল স্টুডেন্টদেরকে খুবই তুচ্ছ করে, অবহেলা করে, তাদেরকে নেগেটিভিটি ছড়িয়ে দেয়। তোমাকে দিয়ে কিছু হবে না, একটা দুইটা আইটেম একটু খারাপ পড়লে তুমি কেন মেডিকেল পড়তে আসছো, তুমি কি করবা এখানে পড়ে, অনেক ধরনের খারাপ কথা বলে। অনেক আছে শুধু শুধু ফেল করিয়ে আটকে দেয় যদি একটা ছাত্রকে তার পছন্দ না হয়। টিচাররা যেন এই জিনিসটা কখনো না করে। স্টুডেন্টদেরকে আমি বলবো, ভাইয়া এবং আপুরা, সকল জায়গায় নেগেটিভ মানুষ আছে। আমরা যখন ঢাকা মেডিকেলে পড়েছি, আমাদের কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিন পাশ করতে আমাদের জীবন বের হয়ে গেছিল, খুবই কষ্ট হতো। আমাদের সার্জারির ওয়ার্ডের এক্সপিরিয়েন্স অত্যন্ত নেগেটিভ ছিল। আমরা যখন ফার্স্ট ইয়ারে উঠেছিলাম, আমাদের হিস্টোলজিতে 6 মাস কোনো টিচার ছিল না। ঢাকা মেডিকেলের ঘটনায় কিন্তু এরকম, অন্যান্য জায়গায় তো আরো হতেই পারে। আমি যেটা আপনাদের বলছি, সব জায়গায় কিছু টিচার থাকবে যারা নেগেটিভিটি ছড়ায়, কিন্তু অনেক টিচার আপনাকে আবার খুবই আদর করবেন, খুবই ভালোবাসবেন, খুবই পজিটিভ কথা বলবেন, ভালো কথা বলবেন। তাদের সাথে থাকার চেষ্টা করবেন। জীবনে এমনি অনেক নেগেটিভিটি, আপনি নেগেটিভ মানুষের সাহচর্য যতটুকু সম্ভব ত্যাগ করতে হবে বা ইগনোর করা শিখতে হবে। কারণ পৃথিবীতে অনেক ভালো শিক্ষকও আছেন, ভালো বন্ধু বান্ধবও আছেন। এবং আপনি যদি নেগেটিভ কথা একদমই সহ্য করতে না পারেন, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট বা রেজিলিয়েন্স কম। তাহলে আপনাকে একজন সাইকোলজিস্টের সাথে বসে নিজের রেজিলিয়েন্সটা একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। এর পরের পয়েন্ট আমি মেডিকেল স্টুডেন্ট যেটা বলবো, যে আপনারা যে কোনো মূল্যে ইনসমনিয়াক হয়ে যাবেন না, মানে ঘুমের সমস্যায় ভুগবেন না। আমি জানি কিছু কিছু দিন বা কিছু কিছু রাত অনেক পড়তে হয়, কোনো একটা আইটেম বা কার্ড হয়তো অনেক কঠিন থাকে, ক্ষেত্র বিশেষে কোনো সমস্যা নাই, মাঝে মাঝে রাত জেগে সবাই পড়াশোনা করে পৃথিবীতে। কিন্তু রেগুলার বেসিসে আপনি যেন কখনোই মেডিকেলে পড়লে রাত 2টা-3টা পর্যন্ত জেগে না থাকেন। সেই সকাল 7টায় আবার ক্লাস শুরু হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মাত্র 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে দীর্ঘদিন কাটিয়ে থাকবে এবং সে জীবনে আমি বলবো যে সুস্থ থাকবে। এটা আসলে সম্ভব না। তাই আমরা যেটা চেষ্টা করব যে দিনে এবং রাতে মিলিয়ে হলেও আমাদের যেন 6 ঘন্টা ঘুম হয়। কোনোদিন যদি এরকম হয় যে রাতের বেলা হয়তো আপনি 2 ঘন্টা ঘুমিয়েছেন, আপনাকে পরের দিন পরীক্ষা বা কোনো একটা কিছু করতে হয়েছে, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু সেদিন বিকালে আপনি একটু বেশি ঘুমিয়ে নেবেন। দিন রাত মিলিয়ে আমাদের 6 ঘন্টা ঘুমাতে হবে। আমরা তরুণ বয়সে যে সকল মানুষদেরকে অনেক বেশি হার্ট অ্যাটাক করতে দেখছি বা স্ট্রোক করতে দেখছি, তার মেইন 2টা কারণ, একটা হলো ইনসমনিয়া এবং একটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেস। সো ইনসমনিয়া কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। মেডিকেল ছাত্রছাত্রীরা গবেষণা তো দেখা যাচ্ছে যে প্রচুর ইনসমনিয়াতে ভুগছেন। এরপর